তো হ্যালো বন্ধুরা, আজকে আমাদের আলোচনা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা অবশ্যই আমরা হয়তো সামনের দিকে বোর্ড থেকে বুঝতেই পারছি। জীববিদ্যা অর্থাৎ বোটানিকে নিয়ে। বোটানির একটি খুব সুন্দর পার্ট চলন অর্থাৎ মুভমেন্টকে নিয়ে আলোচনা করছি। তো আমরা প্রথম থেকে চালু করে শেষ পর্যন্ত এই বিষয়টিকে ভিডিওটিকে দেখতে থাকবো। এই ভিডিওটিতে যদি দেখি, আমরা দেখলে চলনের মধ্যে চলন জানার আগে আমাদেরকে জানতে হবে উদ্দীপক সম্পর্কে। উদ্দীপকের পরে যেটা জানতে হয় সেটা হচ্ছে সংবেদনশীলতা। সংবেদনশীলতার পরে যেটা জানতে হয় সেটা হচ্ছে চলন কয় রকমের ও কি কি, এবং কোন কোন উদ্ভিদেরা কিভাবে ওই চলনগুলোকে করে থাকে। সুতরাং আপনারা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে চালু করে শেষ পর্যন্ত যদি ভিডিওটিকে দেখেন, তাহলে ভিডিওটি হয়তো আপনার অনেকটা আনন্দ দিবে এবং অনেক সহজে বুঝতে পারবেন। চলো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটিকে স্টার্ট করে দিই। তো চলন জানার আগে আমাদেরকে প্রথম যে বিষয়টা সম্পর্কে জানতে হয় সেটা হচ্ছে জীবের সম্পর্কে। কার সম্পর্কে জানতে হয়? জীবের সম্পর্কে। জীব কাদেরকে বলবো? আমরা প্রারম্ভে অর্থাৎ আগে জানতাম যে জীব মানে খালি প্রাণীদেরকে বোঝানো হতো, কিন্তু এখন না, উদ্ভিদ এবং প্রাণী দুটাকেই বোঝানো হয়। কেন উদ্ভিদ এবং প্রাণী দুটাকেই জীবের মধ্যে রাখা হয়েছে? কারণ হচ্ছে উদ্ভিদেরা চলন করতে পারে এবং উদ্ভিদের বৃদ্ধি হয়ে থাকে, উদ্ভিদের পরিপাক করতে পারে। তো যাদের এই সব বৈশিষ্ট্যগুলো আছে, সেমভাবে প্রাণীরও আছে। প্রাণীরা গমন করতে পারছে, অর্থাৎ এক জায়গা থেকে অপর জায়গায় যেতে পারছে, তার সঙ্গে পরিপাক করতে পারছে। প্রাণীর ক্ষেত্রেও বৃদ্ধি আছে, বিকাশ আছে। এর জন্য প্রাণীকেও জীবের মধ্যে রাখতে পারি। অর্থাৎ জীব বলতে আমরা উদ্ভিদকেও বলবো এবং প্রাণীকেও বলবো। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে এখানে যেটা মেইন বিষয় দাঁড়ায় সেটা হচ্ছে চলন নিয়ে, যে চলন জিনিসটা কি। তাহলে চলো আমরা চলন জিনিসটার ডিটেলসটাতেই সন্ধান করতে যাই যে চলন জিনিসটা কি। তো চলন জিনিসটা জানার আগে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে উদ্দীপক মানে কি। উদ্দীপক মানে যে পরিবর্তনকে আমরা শনাক্ত করতে পারবো, অর্থাৎ চিনতে পারবো, এবং যে কি করবে, সাড়া দিতে সহায়তা করাবে, ও কি উদ্দীপক বলবো। যেরকম এসেই আমি প্রথমে কিন্তু হাই বন্ধুরা বা হ্যালো বন্ধুরা বললাম। সুতরাং আপনারাও যেহেতু ভিডিওটি দেখছেন, ভিডিওটি দেখার দরুন আপনিও কিন্তু হ্যালো বা হাই এর মাধ্যমে ওর অ্যান্সারটা দিবেন। অর্থাৎ আপনার সাপেক্ষে আমি হচ্ছি উদ্দীপক, এবং আমি কোনো না কোনো ভাবে আপনাকে কিন্তু বলার জন্য উদ্দীপ্ত করালাম কিনা। যেহেতু বলার জন্য উদ্দীপ্ত করালাম, সেজন্য আপনার সাপেক্ষে আমি হচ্ছে কি উদ্দীপক। তো অবশ্যই তাহলে দেখেন, আমি যখন হাই বা হ্যালো বললাম, আপনিও কিন্তু বিনিময়ে হাই বা হ্যালো বা কিছু একটার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করবেন, তাই কি না? তো অবশ্যই আমি তাহলে আমার দিক থেকে একটা আপনার দিকে বলকে ছুড়ে দিচ্ছি, অর্থাৎ শক্তিকে ছুড়ে দিচ্ছি। তো সেজন্যই আমরা বলতে পারি যে উদ্দীপক অবশ্যই এক প্রকারের কি দাঁড়াতে পারে, শক্তি হতে পারে। তাহলে উদ্দীপক এক প্রকারের কি শক্তি। ওকে, উদ্দীপককে আমরা চিনতে পারি কিনা? আচ্ছা, আপনি কি আমাকে চিনতে পারছেন না? অবশ্যই চিনতে পারছেন। তাহলে উদ্দীপককে আমরা চিনতে পারবো এবং সাড়া দিতে সহায়তা করাবে। ওকে, এবারে এই সাড়ার প্রভাবে যেরকম আমি যেরকম বললাম, তো আপনিও বিনিময়ে সাড়া দিলেন কিনা? আপনি যেহেতু সাড়া দিয়েছেন, তারপরেই তো আপনি জীবিত, ঠিক না? আপনার যে সাড়া দেওয়ার যে প্রবণতা অর্থাৎ ক্ষমতা, এই যে আপনার ক্ষমতাটা, এই ক্ষমতাটা কি বলা হয়? সংবেদনশীলতা। তাহলে অবশ্যই কিন্তু উদ্দীপকের প্রভাবই সাড়াটা দিতে লাগবে, ঠিক না? এবার ধরে নিন আপনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলেন কোনো ব্যক্তি নাই, কিন্তু নিজে নিজে থেকেই বলে যাচ্ছেন। তাহলে বলেন তো আপনাকে পাগল বলবে কিনা? অবশ্যই পাগল বলে ফেলবে। এর মানে কি কেনই বা পাগল বলবো? কারণ হচ্ছে কি, আমরা জানি যে সংবেদনশীলতা মানে অবশ্যই প্রভাবটা কার লাগবে? উদ্দীপকের লাগবে। যেরকম আপনি যখন রাস্তা দিয়ে হাঁটছিলেন, আপনার পাশ থেকে কোনো একজন ব্যক্তি যখন ডাকলো, তখন আপনি ঘুরে দেখলেন, অর্থাৎ ওর প্রভাবে যখন আপনি একটা সাড়া দিলেন যে হ্যাঁ বলেন, এই যে এই সাড়া দেওয়ার ক্ষমতাটাকে আমরা কি বলবো? সংবেদনশীলতা। অর্থাৎ কি, তাহলে সাড়া দেওয়া কিন্তু এক রকমের জিনিস না, সাড়া বিভিন্ন প্রকারের মাধ্যমে আমরা দিতে পারি, ঠিক না? আপনি চিমটি কাটেও সাড়া দিতে পারেন, আপনি কথার মাধ্যমে সাড়া দিতে পারেন, আপনি ঢিল ছুড়িয়েও সাড়া দিতে পারেন। সাড়ার বিভিন্ন রকম মাধ্যম আছে, বিভিন্ন রকম প্রক্রিয়া আছে। তাহলে আপনি জীবিত না মৃত, এটা চেনা যায় কার মাধ্যমে? সংবেদনশীলতার মাধ্যমে। ওকে, তাহলে কোনো জীব বা কোনো প্রাণী জীবিত না মৃত কিভাবে চিনবো? সংবেদনশীলতার মাধ্যমে। তাহলে আমরা জেনে নিলাম উদ্দীপক মানে কি আর সংবেদনশীলতা মানে কি। তাহলে এখন আপনাকে যদি আমি জিজ্ঞেস করি, আপনার সাপেক্ষে, যেহেতু আমি হাই বলছিলাম, তাহলে আপনার সাপেক্ষে আমি কি? আমি অবশ্যই উদ্দীপক। এবং আপনি কি? আপনি যেটা করলেন সেটা হচ্ছে সংবেদনশীলতা, আপনি সাড়া দিলেন এই ক্ষমতার মাধ্যমে, তাই কি না? তাহলে চলো আমরা আরেকটু এগিয়ে যাই, যেটা হচ্ছে কি উদ্দীপক নিয়ে।
উদ্দীপক তো শিখে গেছি। এবারে উদ্দীপক দু রকমের হতে পারে, একটা হচ্ছে কি শরীরের বাইরে থেকে আসতে পারে, আর একটা হচ্ছে শরীরের ভেতরে ঘটনাটা ঘটতে পারে। উদ্দীপক দুই রকমের, কি কি তাহলে বুঝলাম? একটা বাহ্যিক উদ্দীপক যেটা বাইরে থেকে পাবো, আর একটা অভ্যন্তরীণ উদ্দীপক যেটা ভেতর থেকেই হয়ে থাকে। তাহলে বাহ্যিক উদ্দীপক আর অভ্যন্তরীণ উদ্দীপক দু রকমের উদ্দীপক পাচ্ছি, তাই কি না? এবারে এই অভ্যন্তরীণ যে উদ্দীপক আছে, অভ্যন্তরীণ উদ্দীপক মানে কি বুঝলাম তাহলে? ভেতর থেকে। আচ্ছা, আমাদের শরীর বা উদ্ভিদের শরীর যেহেতু চলন কারা করে? উদ্ভিদরা করে। আমি কিন্তু বুঝার সুবিধার্থের জন্য উদ্ভিদ আপনাকে আর আমাকে এরকম দিয়ে আমি এক্সাম্পলটা দিলাম বুঝার সুবিধার্থের জন্য, কিন্তু রিয়ালিটি এটা চ্যাপ্টারটা কার বা পার্টটা কার? উদ্ভিদের ক্ষেত্রে দাঁড়াবে, তাই কি না? তাহলে উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদকে উদ্দীপ্ত করাবে, অর্থাৎ জাগ্রত করাবে। উদ্দীপ্ত করতে কে সহায়তা করাবে? হরমোন। আর এটা কি? উৎসেচক। তাহলে এগুলো হচ্ছে কি উদ্ভিদের শরীরের ভেতর থেকে ওকে উত্তেজিত করাচ্ছে। সুতরাং তাহলে এরা কি হবে? অভ্যন্তরীণ উদ্দীপক। এরা কি হবে? অভ্যন্তরীণ উদ্দীপক। তাহলে বাহ্যিক উদ্দীপক উদ্ভিদের সাপেক্ষে কোনগুলো হতে পারে? এর মানে যারা বাইরের দিক থেকে উদ্ভিদকে উদ্দীপ্ত করাবে, যারা বাইরের দিক থেকে উদ্ভিদকে উদ্দীপ্ত করাবে, ওই সব জিনিসগুলোকে আমরা বাহ্যিক উদ্দীপক বলবো, ঠিক না? ওইসব পরিবর্তনগুলোকে বাহ্যিক উদ্দীপক বলবো। যেরকম ধরে নিন আলো, উদ্ভিদের ক্ষেত্রে আলো নিশ্চিত প্রয়োজন, ঠিক না? তাহলে আলোর ক্ষেত্রে আলো একটা কি বাহ্যিক উদ্দীপক। তাহলে আলোকে এই বায়োলজিক্যাল ভাষায় কি বলবো? বায়োলজিক্যাল ভাষায় এখানে যেটা বলবো সেটা হচ্ছে ফটো। তাহলে বায়োলজিক্যাল ভাষায় আলোকে এখানে কি বলবো? ফটো। আপনারা কিন্তু এই জিনিসটাকে একদম সেভ করে নেবেন মাথায়। এটা যদি এটুকুনি যদি সেভ করে নিন কিনা, আপনার চলনের একটা চলনও বুঝতে সমস্যা হবে না, এটা গ্যারেন্টি দিয়ে বলছি আমি। তো সুতরাং বুঝি আমরা যে আলো, আলোকে বায়োলজিক্যাল ভাষায় কি বলবো? ফটো। আলোকে ফটো। উষ্ণতাকে থার্মো। আচ্ছা, উষ্ণতাকে থার্মো। আপনারা যখন জ্বর মাপতে যান, সিম্পলি বুঝেন, আপনারা যখন জ্বর মাপতে যান, জ্বর মাপতে গেলে তখন কি নেন ডাক্তারের কাছ থেকে? থার্মোমিটার। ওই যে থার্মো, থার্মো কথার অর্থ কি বুঝায়? উষ্ণতাকে বুঝায়। তাহলে ওখান থেকে মনে রাখবো উষ্ণতা থার্মো, উষ্ণতা থার্মো। তাহলে উষ্ণতার বায়োলজিক্যাল নাম থার্মো। আচ্ছা, যখন আলো আর উষ্ণতা দুটার উপর নিয়ন্ত্রিত হবে, মানে দুটা জিনিস প্রভাব ফেলাবে, তখন ওটাকে বলবো নিকটি। কি বলবো? নিকটি। তাহলে আলো উষ্ণতা দুটো হলে নিকটি, আলো উষ্ণতা দুটো হলে নিকটি। আর যদি কার উদ্দীপক, কোন উদ্ভিদের উদ্দীপক জল হয়, জল হলে জলের সংকেত আমরা কি জানি? জলের সংকেত আমরা কি জানি? যেহেতু জলের সংকেত জানি H2O, জলের সংকেত কি জানি? H2O। দেখেন তো H2O এর মধ্যে হাইড্রোজেন আছে কিনা? যেহেতু H2O এর মধ্যে হাইড্রোজেন আছে, সুতরাং তাহলে জলের উদ্দীপককে শর্টকাটে মনে রাখার জন্য জল হাইড্রো, জল হাইড্রো। তাহলে জলের উদ্দীপকের নাম কি? জলের উদ্দীপকের বায়োলজিক্যাল নামটা কি? আমরা বলতে পারি যে না হাইড্রো। কি? হাইড্রো। এবারে রাসায়নিক পদার্থ, রাসায়নিক পদার্থকে আমরা জানি হয়তো ইংলিশের পর কেমিক্যাল বলে, আপনারাই ভালো ইংলিশ জানেন, তাই কি না? তো রাসায়নিক পদার্থকে যেহেতু কেমিক্যাল বলে থাকি, কেমিক্যালের যদি প্রথম দু চারটি অক্ষর তুলে নিই, তাহলে অবশ্যই ক্যামো কথাটা আসতে পারে কিনা, ওই ক্যামো কথাটা আমরা এখান থেকে নিয়ে নিয়েছি। তাহলে রাসায়নিক পদার্থকে এই চ্যাপ্টারে আমরা কি বলে গণ্য করব? ক্যামো বলে গণ্য করব। অর্থাৎ এর বায়োলজিক্যাল নামটা কি হবে? ক্যামো। সেম ভাবে স্পর্শ চাপ ঘর্ষণ হলে ওটাই কি দ্বারা প্রকাশ করব? শিশ্ম। কি বলবো? শিশ্ম। স্পর্শ চাপ ঘর্ষণ হলে শিশ্ম। আর মাধ্যাকর্ষণ শক্তি হলে কি বলবো? জিও। আচ্ছা, মাধ্যাকর্ষণ শক্তিটাকে কিভাবে মনে রাখা যায়? মাধ্যাকর্ষণ শক্তিটাকে মনে রাখার সব থেকে ভালো উপায়, মাধ্যাকর্ষণ শক্তি বিষয়টা আমরা সব থেকে বেশি জিওগ্রাফিতে পেয়ে থাকি। কোথায় পেয়ে থাকি? জিওগ্রাফিতে পেয়ে থাকি। জিওগ্রাফির দুটা কথা তুলে নিন না, জিও। তাহলে মাধ্যাকর্ষণ শক্তি মানেই জিও, মাধ্যাকর্ষণ শক্তি মানেই জিও। এবারে আপনারা ভাববেন যে স্যার আপনি এতক্ষণ ধরে এই বিষয়গুলো নিয়ে কেন পড়ে আছেন? এটা ভাবার কোনো বিষয় না। কেন? কারণ হচ্ছে চলন পড়তে গেলে কিনা আপনি দেখবেন যে না এই জায়গা থেকেই আমরা সমস্ত রকমের চলনকে পড়ে নিতে পারছি। সুতরাং আপনারা কিন্তু এই মূল কথাগুলিকে স্ক্রিনশট করে রাখতে পারেন, এবং আমি চলনের সম্পর্কে ডিটেলসটা এক্ষুনি দিচ্ছি, আপনারা স্ক্রিনশট করতে পারেন। আগে শুধুমাত্র যারা এক জায়গা থেকে অপর জায়গায় যেতে পারতো তাদের কি জীবের লিস্টে রাখা হতো, অর্থাৎ যত সকল প্রাণী আছে তাদেরকেই জীব বলা হতো। যারা এক জায়গা থেকে অপর জায়গায় যেতে পারতো না ওদেরকে প্রাণী বলা হতো না। এবারে প্রাণী হিসাবে গণ্য করতে গেলেও প্রমাণ করতে পারতো না। এবারে আচার্য জগদীশচন্দ্র বসু উনি দেখলেন লজ্জাবতী গাছের ক্ষেত্রে, লজ্জাবতী গাছের যখন পাতা স্পর্শ করি, পাতা স্পর্শ করলে সঙ্গে সঙ্গে মুদে যায় বা বন্ধ হয়ে যায়। তখন আচার্য জগদীশচন্দ্র বসু চিন্তার মাধ্যমে উনি চিন্তা করলেন যে এই বিষয়টা কেন হয়। তো এই বিষয়টা যখন উনি প্রমাণ করতে গেলেন, প্রমাণ করলেন যে না এখান থেকে এই লজ্জাবতী গাছের পাতা থেকে, পাতার পালভিনাস থেকে জলের রস ভেতরের দিকে চলে যায়,
ভেতরের দিকে চলে যাওয়ার দরুন চাপের তারতম্যতা দেখতে পাওয়া যায়। এই চাপের তারতম্যতার জন্য পাতাগুলো বন্ধ হয়ে যায়। তাহলে এই জিনিসটাকে উনি যদি এমনি ব্যাখ্যা করে দিতেন তাহলে পৃথিবী তো বুঝে না। সবসময় মনে রাখবেন যে না, পৃথিবী কিন্তু সরাসরি মুখের ভাষা বুঝে না, পৃথিবী বুঝে সবসময় প্রমাণ। তাহলে আমাদের কিন্তু আচার্য জগদীশ চন্দ্র বসু উনি একটি জিনিস বুঝিয়ে দিলেন যে প্রমাণ ছাড়া কোনো জিনিস চলে না। তো উনি কি করলেন, একটি যন্ত্র আবিষ্কার করলেন যেখানে এই যে রেসপন্সটা, এই যে লজ্জাবতী গাছের পাতার যে জলটা ভেতর দিকে চলে যাচ্ছে, তো এই যে একটা রেসপন্স দিবে, এর জন্য যে একটা উত্তেজিতা আসবে, এই উত্তেজিতাটাকে ক্রেস্কোগ্রাফ নামক যন্ত্রটিতে সরাসরি ধরিয়ে দেখিয়ে দিলেন যে না, পৃথিবী যত সকল উদ্ভিদ আছে এদের ভেতরেও প্রাণ আছে। এবং যেহেতু টাচ করলাম, টাচ করার পর এবারে উদ্ভিদও কি হলো, ওখানকার যে পাতাটা মুদে গেল, মুদে যাওয়ার ঘটনাটা, আচ্ছা উদ্দীপকের প্রভাবে সাড়া দেওয়ার প্রবণতাকে কি বলছিলাম, সংবেদনশীলতা। অর্থাৎ বুঝতে পারলাম যে না, যে ধর্মটা উনি কাজে লাগালেন এখানে সেটা হচ্ছে সংবেদনশীলতা। অর্থাৎ তাহলে উদ্ভিদের প্রাণ আছে প্রথম কে দেখিয়েছিলেন, আচার্য জগদীশ চন্দ্র বসু। কোন যন্ত্রের সাহায্যে দেখিয়েছিলেন, ক্রেস্কোগ্রাফ নামক যন্ত্রের সাহায্যে। এবং গাছগুলো কি ছিল, একটা হচ্ছে লজ্জাবতী গাছ আর একটা হচ্ছে বনচারাল গাছ। বনচারাল গাছের ক্ষেত্রেও এক ধরনের চলন দেখা যায়, ওই চলনটাকে প্রকরণ চলন বলা হয়। প্রকরণ চলন বলা হয়। প্রকরণ চলন মানে কি, বনচারাল গাছের পাতা যদি আমরা স্পর্শ করি, তিনটি ফলকের মধ্যে মাঝের ফলকের উঠানামা করবে, এই উঠানামা করবে, এই দুটি গাছই আচার্য জগদীশ চন্দ্র বসুর মাথায় প্রচন্ড হিট করছিল। তো এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে না, পৃথিবীতে সবসময় একটা জিনিস মনে রাখবেন যে পৃথিবীতে সবসময় প্রমাণ চাই, আর উনি যখন প্রমাণ করলেন তখনই কিন্তু সারা পৃথিবী উদ্ভিদের একটা বিশেষ প্রাধান্য দিলেন যে না, উদ্ভিদও জীবের মধ্যে পড়ে। এবারে আমাদের আলোচনার যেটি বিষয়, অর্থাৎ মেইন যে বিষয়টি ছিল সেটি হচ্ছে চলন। এই চলন সম্পর্কে পড়তে যাচ্ছি, তো আপনারা পারলে এটুকুনি স্ক্রিনশট করে নিন। এবার আমরা বুঝি চলন বিষয়টা কি। চলন মানে কি, চলন মানে কোনো জীব, চলন অবশ্যই কিন্তু একটা প্রক্রিয়া, তো কোনো যে প্রক্রিয়ায় জীব এক স্থানেই থাকবে, শুধুমাত্র অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন করবে, ওটা কি আমরা চলন বলবো, অর্থাৎ মুভমেন্ট বলবো। তাহলে চলন মানে কি বুঝলাম, একই স্থানে থাকবে আর অঙ্গ প্রত্যঙ্গর সঞ্চালন করবে, শরীরের সঞ্চালন করবে। আচ্ছা, আপনি কি একই স্থানে থাকেন? আপনি অবশ্যই একই স্থানে থাকেন না। আপনি যখন এক জায়গা থেকে অপর জায়গায় যান, অর্থাৎ স্থানের পরিবর্তন করেন, ঠিক না? তাহলে যত সকল পৃথিবীতে উদ্ভিদ পাবো, সেই সকল প্রকৃতির উদ্ভিদেরাই নিশ্চয়ই চলন করবে। তাহলে চলন কারা করে? চলন করে সমস্ত প্রকারের উদ্ভিদেরা। চলনের মিনিংসটা বুঝে গেলাম, কিন্তু একই স্থানে থাকবে, অঙ্গ প্রত্যঙ্গর সঞ্চালন করবে। এবারে চলনের বিভিন্ন রকম কার্য অনুসারে বা বিভিন্ন রকম দিক অনুসারে চলনকে কিভাবে বিভক্ত করা গেছে এর সম্পর্কে আলোচনাটি করছি। তো আমাদের চলন সম্পর্কে যে মেইন থিমটা, অর্থাৎ মেইন যে বুঝার বিষয়টা ছিল সেটা বোঝা হয়ে গেছে। এখন চলনকে মূলভাবে মানে মৌলিকভাবে কয়টি ভাগে বিভক্ত করা গেছে? টোটাল 3টি ভাগে বিভক্ত করা গেছে। কি চলনকে কিভাবে কি অনুসারে বিভক্ত করা গেছে? একটা যে চলন আছে সেই চলনটাকে বলা হয় ন্যাস্টিক চলন। আরেকটি চলনের নাম কি? আরেকটি চলন হচ্ছে ট্রপিক চলন, এবং অপর চলনটি কি? ট্যাকটিক চলন। তো এবারে বিষয়টা হচ্ছে যে ন্যাস্টিক চলন মানে কি। তো ন্যাস্টিক চলনের মূল কথাই হচ্ছে এই যে এটুকুনি। আপনি যদি এটুকুনি মনে রেখে দিতে পারেন, ন্যাস্টিক চলন আপনি কোনোদিনও ভুলবেন না, এটুকুনি শিওর। ন্যাস্টিক চলনের মূল কথা কি? ন্যাস্টিক চলন মানে ওইসব উদ্ভিদরাই ন্যাস্টিক চলন করবে যেসব উদ্ভিদরা উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হবে। এবারে আমরা হয়তো কথাটা তীব্রতা মানে বুঝতে পারলাম না, তীব্রতা অর্থাৎ ইন্টেন্সিটি মানে বুঝতে পারলাম না। আচ্ছা, তীব্রতা সম্পর্কে আমরা বুঝি। গরমের দিনে দেখবেন সকালবেলা যখন আপনি আপনার মাথায় যখন সূর্য আপনার উপর লাইট দিবে, আলো দিবে, তাহলে দেখবেন সেই সময় কিন্তু সূর্যের আলো আসে ঠিকই, কিন্তু গরম অতটা করে না। কিন্তু ওর পরই আমরা যদি দিনের বেলা 12টার সময় রৌদ্রে দাঁড়ায় থাকি, দেখবেন পিঠটা মনে হয় জ্বালিয়ে দেয়, ঠিক না? তাহলে এখানে দেখেন সকালবেলাও সূর্যের আলো ছিল এবং 12টার সময়ও সূর্যের আলো ছিল, কিন্তু এখানকার মধ্যে আলোর যে পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে তীব্রতার। হয়তো তীব্রতা বিষয়টি নিয়ে হয়তো প্রবলেম হওয়ার কথা না, ঠিক না? তাহলে ন্যাস্টিক চলনের মূল কথাটা কি? যে উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হবে। অবশ্যই এটা একটা বক্রচলন। বক্রচলন মানে উদ্ভিদ একই জায়গায় থাকবে, খালি
অঙ্গের কি করবে, সঞ্চালন করবে, মানে নাড়াচড়া করবে। ওকে, তো এবারে চলে আসি যে উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হবে। তাহলে এখানে মেইন কথা কি হচ্ছে, উদ্দীপক। ধরে নিন এখানে উদ্ভিদের সাপেক্ষে উদ্দীপকটা হচ্ছে আলো, উদ্দীপকটাকে আলো। যদি আলো হয় তাহলে ওই যে কথাগুলো বলছিলাম উদ্দীপকের কথাগুলো, এই যে বায়োলজিক্যাল টেকনিক্যাল নামগুলো বলছিলাম, কেন বলছিলাম, কারণ দেখেন এখানে প্রত্যেকটা জিনিসই আমরা কাজে লাগাচ্ছি সেই জন্য। দেখেন তাহলে উদ্দীপক যখন আলো হবে, আমি বায়োলজিক্যাল নামটা কি বলছিলাম, আলো হলে ফোটো, আর কোন চলনের ভাগ করছি, ন্যাস্টিক চলনের। অবশ্যই চলনটার নাম তাহলে কি হয়ে যাবে, ফোটো ন্যাস্টিক চলন। চলনটার নাম কি হবে তাহলে, ফোটো ন্যাস্টিক চলন। যেরকম ফোটোন্যাস্টিক চলন কোন উদ্ভিদ করে থাকে, সূর্যমুখী ফুল করে থাকে। সূর্যমুখী ফুল দেখবেন দিনের বেলা ফুটে এবং রাত্রিবেলা ফের মুদে যায়। তাহলে আমাদেরকে মাঝে মধ্যে জিজ্ঞেস করে থাকে যে কিছু কিছু ফুল দিনের বেলা ফুটে এবং রাত্রিবেলা বন্ধ হয়ে যায় বা মুদে যায়, এটার কারণটা কি, বা এটা কোন চলনের জন্য ঘটে। তাহলে এই দিনের বেলা কি উঠে, সূর্য উঠে, আর সূর্য কি দেয়, আলো। তাহলে আলো যেহেতু দেয় তাহলে অবশ্যই চলনটা কি হয়ে যাবে, ফোটো ন্যাস্টিক চলন। পারলাম বুঝতে? এবারে যদি উদ্দীপক আলো না থেকে যদি, মানে উদ্দীপকটা যদি উষ্ণতা হয়, তাহলে উষ্ণতা যদি হয়, তাহলে উষ্ণতা হলে আমরা শিখে গেছি উষ্ণতা হলে কি হয়, থার্মো। আর কোন চলনের ভাগ পড়ছি, ন্যাস্টিক চলনের ভাগ। তাহলে চলনটার নাম কি হয়ে যাবে, থার্মোন্যাস্টিক চলন। ওকে, তাহলে উষ্ণতার প্রভাবে যদি কোনো উদ্ভিদের ক্ষেত্রে অঙ্গের সঞ্চালন হয়ে থাকে, ওই রকমের চলনটাকে কি বলবো, বলবো থার্মোন্যাস্টিক চলন। ওকে, থার্মোন্যাস্টিক চলন কার ক্ষেত্রে দেখতে পাই, টিউলিপ নামক গাছের ক্ষেত্রে। এটা সাধারণত ঠান্ডা প্রদেশে দেখতে পাই। ঠান্ডা প্রদেশ মানে যেরকম জম্মু কাশ্মীরে টিউলিপ ফুলটি আমরা দেখতে পাই। টিউলিপ ফুল কি হয়, টিউলিপ ফুল উষ্ণতার উপর নির্ভরশীল হয়ে থাকে। টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফুটবে আর কম উষ্ণতায় মুদিয়ে যাবে। তাহলে এখানে কার তীব্রতাটা কাজে লাগছে, এখানে যার তীব্রতাটা কাজে লাগছে সেটা হচ্ছে উষ্ণতা, ঠিক না? সেই জন্য আমরা যখন এরকম টাইপের প্রশ্ন দিবে তখন আমরা অ্যান্সারটা কি বলবো, যে থার্মোন্যাস্টিক চলন। এখানে তীব্রতা কিন্তু পরোক্ষভাবে বলবে, সরাসরি আমাদেরকে বলে দিবে না। এবারে যদি আমাদের কোনো সময় বলে যে যখন আলো এবং উষ্ণতা দুটোই উদ্দীপক হবে, তাহলে আলো উষ্ণতার জন্য কি বলছিলাম, নিকটি। কি বলছিলাম, নিকটি। আর কোন চলনের ভাগ পড়ছি, ন্যাস্টিক চলনের। তাহলে চলনটার নাম কি হবে, নিকটি ন্যাস্টিক চলন। আপনি যদি এই ভিডিওটা প্রথম থেকে চালু করে শেষ পর্যন্ত দেখে নিন কিনা, আপনাকে আর কোনো ভিডিও দেখতে হবে না চলন নিয়ে। তাহলে চলনটার নাম কি শিখে নিলাম, নিকটিন্যাস্টিক চলন। নিকটিন্যাস্টিক চলন কি করে, নিকটিন্যাস্টিক চলন করে তেঁতুল গাছের পাতা। দেখবেন আপনারা তেঁতুল গাছের পাতা সন্ধ্যার সময় কম আলো এবং কম উষ্ণতাতে বন্ধ হয়ে যায় এবং দিনের বেলা বেশি আলো এবং বেশি উষ্ণতাতে খুলে যায়। যেরকম একজন সাধারণ জীবনযাপনে আমরা যদি বলতে পারি, একজন ব্যক্তি রাত্রিবেলা ঘুমোয় এবং দিনের বেলা জেগে ওঠে, সেম তেঁতুল গাছের পাতার ক্ষেত্রে আমরা এই জিনিসটাকে দেখতে পেয়ে থাকি। অর্থাৎ তেঁতুল গাছের পাতা কোন ধরনের চলন করে থাকে, নিকটিন্যাস্টিক চলন করে থাকে। এবং তেঁতুল গাছের পাতা যেহেতু এরকম কাজ করে থাকে, সেই জন্য নিকটিন্যাস্টিক চলন কি, আরেকটা ভাষায় নিদ্রা চলন বলা হয়। নিদ্রা মানে ঘুম চলন। পারলাম? আচ্ছা, এবারে আসি, যদি উদ্দীপকটা স্পর্শ, চাপ, ঘর্ষণ হয়ে থাকে তাহলে ওই চলনটার নাম কি হবে। স্পর্শ, চাপ, ঘর্ষণ হলে তাহলে আমরা একটু আগে শিখে নিয়েছিলাম যে বলবো কি, সিস্ম। আর কোন চলনের ভাগ পড়ছি, ন্যাস্টিক চলনের। তাহলে চলনটার নাম কি হয়ে যাবে, সিস্মো ন্যাস্টিক চলন। সিস্মোন্যাস্টিক চলন কে করবে, স্পর্শের কথা বলছে। আচ্ছা, কোন গাছের পাতার ক্ষেত্রে আমরা যদি স্পর্শ করি তাহলে মুদে যায়, আমরা প্রথমেই শিখে গেছি লজ্জাবতী গাছের পাতা যদি আমরা স্পর্শ করি সঙ্গে সঙ্গে মুদে যায়। তাহলে লজ্জাবতী গাছের পাতা স্পর্শ করার সঙ্গে সঙ্গে মুদে যায়, তাহলে এটা কোন ধরনের চলনকে বোঝায়, এটা বোঝায় সিসমোন্যাস্টিক চলনকে। এই চলনটির আরেকটি নাম হচ্ছে টুরম্যান চলন। ওকে, এবারে আমরা আসবো যখন উদ্দীপক রাসায়নিক পদার্থ হবে। রাসায়নিক পদার্থ আমি মনে রাখার জন্য বলছিলাম, রাসায়নিক পদার্থকে ইংলিশে কি বলা হয়, কেমিক্যাল থেকে মনে রাখবো ক্যামো। আর কোন চলনের ভাগ পড়ছি, ন্যাস্টিক চলনের ভাগ পড়ছি। তাহলে চলনটার নাম কি হয়ে যাবে, ক্যামোন্যাস্টিক চলন। ক্যামোন্যাস্টিক চলন কারা করবে, প্রথম কথা হচ্ছে এটা, ক্যামোন্যাস্টিক চলন ওরাই করে যাদের শরীরে, যেসব উদ্ভিদের শরীরে নাইট্রোজেনের অভাব থাকে। কিসের অভাব থাকে, নাইট্রোজেনের অভাব থাকে। ওইসব উদ্ভিদেরাই নাইট্রোজেনকে সরাসরি প্রাণী থেকে গ্রহণ করে, অর্থাৎ পতঙ্গ থেকে গ্রহণ করে, তারপরে নিজেদের নাইট্রোজেনের অভাবটাকে পূরণ করায়। সেই জন্যই আমাদেরকে মাঝে মধ্যেই বলে থাকে যে না, কেমোন্যাস্টিক চলন কারা করে, তাহলে আমরা বলবো সমস্ত প্রকারের পতঙ্গভুক্ত উদ্ভিদেরা। পারছি বুঝতে? আচ্ছা, তাহলে সমস্ত প্রকারের পতঙ্গভুক্ত উদ্ভিদের মধ্যে কারা কারা, তাহলে
একটা হচ্ছে সূর্য শিশির। সূর্য শিশির গাছের পাতায় আমরা দেখব বা ফুলে দেখব কর্ষিকা থাকে। যখন ওখান থেকে বিকট প্রকৃতির কি বেরোয়, দুর্গন্ধ বেরোয় ফুল থেকে। যখন ফুল থেকে দুর্গন্ধ বেরোয় কিনা, তো ফুলের দুই সাইডে কর্ষিকাগুলো থাকে। এবারে যখন ফুলে এসে বসে বিভিন্ন রকমের কীট পতঙ্গগুলো, ওই কীট পতঙ্গগুলোকে ওই কর্ষিকার মাধ্যমে বেঁধে দেয়। বেঁধে দেওয়ার পর যতক্ষণ পর্যন্ত না ওর রসটাকে শোষণ করে ততক্ষণ পর্যন্ত পতঙ্গকে ছাড়ে না। আর যখন চুষে নেয় তখন আবার ফেলে দেয়। সেম ভাবে কলসপত্রী গাছও কি করে থাকে, এই ক্যামোনেস্টিক চলন করে থাকে। কলসপত্রী গাছটি দেখতে অনেকটা কলসির মতো, এবং যখন পতঙ্গরা এসে প্রবেশ করে ওই কলসির উপরে যেটা ঢাকনার মতো অংশ থাকে, ওই ঢাকনার মতো অংশটা সঙ্গে সঙ্গে কি করে দিবে, বন্ধ করে দিবে। আর যতক্ষণ না পর্যন্ত রস চুষে নিবে ততক্ষণ পর্যন্ত ছাড়ে না। আরেকটি ফুল হয়ে থাকে, যেই ফুলটিও কি করে থাকে, ক্যামোনাস্টিক চলন করে থাকে। কোন ফুলটা? সেটা হচ্ছে র্যাফলেশিয়া। আমরা হয়তো জানি যে পৃথিবীর সব থেকে বড় ফুল হচ্ছে র্যাফলেশিয়া, প্রায় 9 ফিটের মতো চৌড়া হয়ে থাকে র্যাফলেশিয়া ফুলটি। এই র্যাফলেশিয়া ফুলের শরীরে ফুলের অংশটাতে প্রচন্ড বড় বড় কি থাকে, কাঁটা থাকে। যখন এই ফুলের মাঝে প্রবেশ করব কিনা, প্রবেশ করলে ওর শরীরের যতগুলো ফুলের কাঁটাগুলো আছে, ফুলের কাঁটাগুলো শরীরে ঢুকাই দিবে। অর্থাৎ এটা একমাত্র ফুল যেটা মানুষ পর্যন্ত ইসেকে শেষ করে দিতে পারে, মেরে দিতে পারে, র্যাফলেশিয়া ফুলটা। তাহলে আমরা শিখে গেলাম যে না, ক্যামোনেস্টিক চলন কোন কোন উদ্ভিদেরা করে থাকে। তাহলে ন্যাস্টিক চলনের সম্পর্কে যদি আমাদের যেহেতু আলোচনাটা হয়ে গেল, এবার আমরা পড়ব ট্রপিক চলন নিয়ে। তো সুতরাং আপনাদের যদি এটা প্রচন্ড কাজের মনে হয় তাহলে আপনারা স্ক্রিনশট করে নিতে পারবেন। এবারে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ট্রপিক চলন। ট্রপিক চলন অবশ্যই একটি বক্রচলন। বক্রচলন মানে এক জায়গায় থাকবে, শুধুমাত্র নড়াচড়া ঘুরবে, এবং ট্রপিক চলন অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হবে। এবারে আপনাদের মনে অবশ্যই প্রশ্ন জাগবে যে অক্সিন হরমোন কিভাবে নিয়ন্ত্রিত করায়। এখানে কিন্তু হরমোন নিয়ে পড়ানো হচ্ছে না এই চ্যাপ্টারে, অর্থাৎ চলন চ্যাপ্টারে। সুতরাং আমি হরমোনের সম্পর্কে এখানে ডিটেলস আর বলতে গেলাম না। ট্রপিক চলনের মেইন কথা কি? ট্রপিক চলনের মেইন কথা হচ্ছে যে ট্রপিক চলন উদ্দীপকের উৎসের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। উদ্দীপকের উৎসের গতিপথ মানে কি স্যার, বুঝলাম না। উদ্দীপকের উৎসের গতিপথ মানে এই জিনিসটা কি বোঝায়, যেরকম ধরে নিন আপনি আপনার জানালার পাশে একটা টবে চারা গাছ লাগিয়েছেন। চারা গাছ লাগানোর পর আপনি যদি দেখেন 3-4 দিন পরে কিনা দেখবেন উদ্ভিদের যে কাণ্ডগুলো আছে, কাণ্ডগুলো জানালা বেরিয়ে বেঁকে আলোর দিকে যেতে চাইছে। অর্থাৎ এখানে যে দিক থেকে আলো প্রবেশ করছিল ওই দিকই কাণ্ডগুলো বেঁকে যাচ্ছে। তাহলে আলো যেদিকে থেকে আসছে ওটি হচ্ছে আলোর উৎস, আর ওইদিকে বেঁকে যাচ্ছে, অর্থাৎ ওই দিকেই বেঁকে যাবে, মানে কাণ্ডর দিকে, আলোর দিকেই বেঁকে যাচ্ছে। তো ওইটার জন্যই এখানে খুব সুন্দর একটি কোড অর্থাৎ কথা বলা আছে যে উদ্দীপকের উৎসের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হবে। তাহলে ট্রপিক চলনের মেইন থিমই হচ্ছে এটা। এবারে এই কথাটাকে আমরা অনুসরণ করে অর্থাৎ মনে রেখে আমরা যেগুলো জিনিসকে বিভক্ত করে দিব সেটা হচ্ছে যে যখন উদ্দীপক আলো হবে, উদ্দীপক যদি আলো হবে, আলো হলে যেহেতু ট্রপিক চলনের ভাগ করছি, আর আলোর ক্ষেত্রে আমি বায়োলজিক্যাল ভাষায় বলছিলাম আলোকে কি বলবো, ফটো। আর কোন চলনের ভাগ করছি, ট্রপিক চলনের। অবশ্যই তাহলে চলনটার নাম কি হয়ে যাবে, ফটো ট্রপিক চলন। এবারে এবারে যদি উদ্দীপকটা, আচ্ছা কিছুই বলার নাই এটাতে, যে না কাণ্ড আলোর দিকে বেঁকে যাবে, কারণ উৎসের দিকেই তো যাবে কিনা। এবারে উদ্দীপকটা যদি জল হয়, তাহলে উদ্দীপকটা জল হলে চলনটাকে কি বলবো, জলকে বায়োলজিক্যাল ভাষায় কি বলছিলাম, হাইড্রো। আর কোন চলনের ভাগ করছি, ট্রপিক চলনের, তাহলে চলনটা কি হয়ে যাবে, হাইড্রোট্রপিক চলন। আচ্ছা বলেন তো উদ্ভিদেরা জল কার মাধ্যমে নেয়? নিশ্চয়ই মূলরমের মাধ্যমে, ঠিকই না? যেহেতু মূলরমের মাধ্যমে নেয় তাহলে মূলগুলো কোথায় চলে যাবে, নিশ্চয়ই জলের দিকে যাবে। তাহলে ওটাই লিখছি যে মূল জলের উৎসের দিকে যাওয়া, এটাই হচ্ছে কি হাইড্রোট্রপিক চলনের উদাহরণ। নিশ্চয়ই তো আর জলকে সরাসরি উদ্ভিদ কাণ্ডের মাধ্যমে নেয় না, শুষে নেয় না। তাহলে কাণ্ডের মাধ্যমে যেহেতু নেয় না, তাহলে নিশ্চয়ই কার মাধ্যমে নেয়, মূলের মাধ্যমে। তাহলে মূলগুলো অবশ্যই জলের দিকে যাবে। যখন গাছে আমরা জল দিই কিনা, জল দিলে মূলগুলো জলের দিকে চলে যায়, অর্থাৎ জলের দিকে ধাবিত হয়। কিন্তু এর মানে ভাবেন না আবার গাছ ছেড়ে চলে যায়, তাই কি না? উদ্দীপক, এবারে যদি উদ্দীপকটা মাধ্যাকর্ষণ শক্তি হয়, তো উদ্দীপক যখন মাধ্যাকর্ষণ শক্তি হবে, আমি বলছিলাম মাধ্যাকর্ষণ শক্তিকে বায়োলজিক্যাল ভাষায় জিও, আর কোন চলনের ভাগ পড়ছি, ট্রপিক চলনের ভাগ পড়ছি। তাহলে চলনটার নাম কি হয়ে যাবে, জিওট্রপিক চলন। আচ্ছা আমরা কি জানি যে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পৃথিবীতে যে কোনো বস্তু পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে টানে, ঠিক না? তাহলে
অবশ্যই এখানে দেখব, আমরা যদি গাছের ক্ষেত্রে দেখি, গাছের নিচেরটাকে মূল বলি আর উপরেরটাকে বিটপ বলে থাকি। তাহলে মূল অবশ্যই মাটির নিচের দিকে গেছে, তাহলে কার কারণে গেছে? নিশ্চয়ই মাধ্যাকর্ষণ শক্তির কারণে। সেই জন্যই আমাদেরকে কোনো সময় যদি বলে মূল মাটির নিচের দিকে যাওয়া, এটা কোন চলনকে বোঝাচ্ছে? তখন আমরা বলবো জিওট্রপিক চলনকে বোঝাচ্ছে। এই সমস্ত চলনগুলোর সম্পর্কে, অর্থাৎ ট্রপিক চলনের 3টি ভাগ সম্পর্কে আমাদের আলোচনা হয়ে গেলে, যেটার জিনিসের সম্পর্কে সব থেকে ভালোভাবে বুঝতে হয় সেটা হচ্ছে কি, এটা কিন্তু বায়োলজির জিনিসটা সারা জীবন মনে রাখবেন এই জিনিসটাকে, যেটা এখন বলতে যাচ্ছি। বায়োলজির ক্ষেত্রে যখন দিকে বুঝাবে তখন পজিটিভ বুঝায়, দিকে বুঝালে পজিটিভ, যেটাকে আমরা বাংলা ভাষায় অনুকূল বলি, এবং বিপরীত দিকে বুঝালে সেটাকে নেগেটিভ বলা হয়, অর্থাৎ প্রতিকূল বলি। আপনারা হয়তো নদীর সন্নিকটে গেছেন, তো নদীর স্রোত যেদিকে যায় আপনি যদি ওই দিকেই রাস্তা নেন তাহলে এটাকে কি বলবো? অনুকূল বলবো। আর যখন নদীর স্রোত যে দিক দিয়ে যায় ওর ঠিক উল্টো সাইড দিয়ে যদি আমরা রাস্তা নিই, ওটাকে কি বলবো? প্রতিকূল বরাবর আমরা রাস্তা নিয়েছি। তাহলে বায়োলজির ভাষায় দিকে বোঝালে অনুকূল এবং বিপরীত দিকে বোঝালে কি বোঝায়? প্রতিকূল। যেরকম ধরে নিন, আচ্ছা অনুকূল প্রতিকূল বাদ দেন, পজিটিভ নেগেটিভ বাদ দেন, আমরা তো হয়তো শুনেছি করোনা তো অনেকজনের জীবন নিয়েছে কিনা। তো করোনার ক্ষেত্রে যেরকম দেখবেন যে করোনা পজিটিভ যদি বলে দেয়, তাহলে করোনা পজিটিভ মানে কি বোঝাচ্ছে? অনুকূল দিকে, এর মানে করোনা হয়ে গেছে। আর করোনা নেগেটিভ মানে করোনা বিপরীত দিকে, মানে হয় নাই। তাহলে পজিটিভ মানে দিকে মানে হয়ে গেছে, আর নেগেটিভ মানে হয় নাই। তাহলে দিকে বোঝালে পজিটিভ, বিপরীত দিকে বোঝালে নেগেটিভ, হয়ে গেছে বোঝালে পজিটিভ, হয় নাই বললে বোঝালে নেগেটিভ। বায়োলজির যাতে এই দুইটি কথা সবসময় মনে থাকে। ওকে, এই কথাটি কি আমরা এখানে কাজে লাগাতে পারি সব জায়গায়, প্রত্যেকটা চলনের ক্ষেত্রে কাজে লাগাতে পারি। কিরকম স্যার? দেখেন, যেরকম ধরে নিন যে উদ্ভিদের কাণ্ড আলোর দিকে বেঁকে যাওয়া, এখানে আলোর দিকে কে বেঁকে যাচ্ছে? কাণ্ডটা। তাহলে আমরা বলতে পারি যে কাণ্ডটা হচ্ছে অনুকূল আলোকবর্তী চলন, বলা যায় কি না? বা অনুকূল ফটোট্রপিক চলন বা পজিটিভ ফটোট্রপিক। ক্লিয়ার? কিন্তু মূল দেখেন তো আলোর দিকে গেছে কি না, মূল কোন দিকে গেছে? মাটির নিচের দিকে। তাহলে বলা যায় না প্রতিকূল আলোকবর্তী চলন, বা ইংলিশে বললে নেগেটিভ ফটোট্রপিক চলন মুভমেন্ট, তাই কি না? সেম ভাবে জলের ক্ষেত্রে, উদ্দীপক যখন জল হবে হাইড্রোট্রপিক চলনের ক্ষেত্রে, মূল কোন দিকে যাচ্ছে? জলের উৎসের দিকে যাচ্ছে, তাই কি না? তাহলে এখানে যদি আমরা পজিটিভ বলি, যে মূলের জলের দিকে যাবে, অর্থাৎ এখানে মূল কিন্তু দাঁড়াচ্ছে পজিটিভে আর কাণ্ড দাঁড়াচ্ছে নেগেটিভে। মূল যাচ্ছে জলের দিকে, তাহলে পজিটিভ কি হচ্ছে? মূল, আর নেগেটিভ কি হচ্ছে? জল। তাহলে আমাদেরকে জিজ্ঞেস করলে যে পজিটিভ হাইড্রোট্রপিক চলন উদ্ভিদের কোন অঙ্গটা করে, আমরা বলবো মূল। আর যদি বলে নেগেটিভ হাইড্রোট্রপিক চলন কি করে? কাণ্ড, কারণ কাণ্ড জলের দিকে তো আর বেঁকে যায় না, উপরের দিকে উঠে আসে। সেম মাধ্যাকর্ষণ শক্তির ক্ষেত্রেও যদি আমরা দেখি, মাধ্যাকর্ষণ শক্তির ক্ষেত্রে আমরা চলনটার নাম কি বলছিলাম? জিওট্রপিক চলন। জিওট্রপিক চলন মূল মাটির নিচের দিকে যায়, অর্থাৎ তাহলে দিকে বোঝালে অবশ্যই পজিটিভ। তাহলে আমাদেরকে যদি বলে পজিটিভ জিওট্রপিক চলনের উদাহরণটা কোন অঙ্গটা হবে, তাহলে আমরা বলবো মূলটাকে, আর নেগেটিভ কোনটাকে বলবো? কাণ্ডটাকে, অর্থাৎ বিটপটাকে। ক্লিয়ার তো? তাহলে ট্রপিক চলনের সম্পর্কে আলোচনাটা আমাদের হয়ে গেলে এখন আলোচনা করব আর একটু আছে, যেটা হচ্ছে ট্যাকটিক চলন। আপনারা এইটাকে স্ক্রিনশট করতে পারেন। তো যেরকম জিওট্রপিক চলনের ক্ষেত্রে মূল মাটির নিচের দিকে যায়, অর্থাৎ এটাকে আমরা পজিটিভ জিওট্রপিক চলন বলবো, এবং কাণ্ড মাটির উপর দিকে যায়, সেই জন্যই একে নেগেটিভ জিওট্রপিক চলন বলবো। কিন্তু কিছু কিছু উদ্ভিদ আছে যারা লবণাক্ত মৃত্তিকায় জন্মায়, সেসব উদ্ভিদগুলোকে লবণাম্ব উদ্ভিদ বা জিরোফাইটা বলা হয়। যেরকম সুন্দরী গাছের ক্ষেত্রে, সুন্দরী গাছগুলো কোথায় জন্মায়? সমুদ্রের তীরবর্তী অঞ্চলে। এই গাছগুলোর ক্ষেত্রে কি হয়, যেহেতু সমুদ্রের জল লবণাক্ত প্রকৃতির হয়ে থাকে, সেই জন্য সমুদ্রের জল থেকে সরাসরি জল শোষণ না করে কি করে, এখানকার সুন্দরী গাছের মূলগুলো সরাসরি মাটির উপরের দিকে উঠে আসে এবং জলীয় বাষ্প গ্রহণ করে এবং অক্সিজেন গ্রহণ করে সরাসরি থেকে বাতাস থেকে। সেই জন্যই সুন্দরী গাছের মূলগুলো যে উঠে উপরের দিকে চলে আসে, তার জন্যই এই মূলগুলোকে বলা হয় শ্বাসমূল। তাহলে যাওয়ার কথা ছিল কি
মাধ্যাকর্ষণ শক্তির জন্য মূল নিচের দিকে, কিন্তু সুন্দরী গাছের মূল মাটির কোন দিকে উঠে আসছে? উপরের দিকে উঠে আসে। যেহেতু উপরের দিকে উঠে আসে, সেই জন্যই সুন্দরী গাছের শ্বাসমূল নেগেটিভ জিওট্রপিক চলন করে। ক্লিয়ার? কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মাঝে মধ্যে এই প্রশ্নটি আমাদেরকে জিজ্ঞেস করে থাকে। এবারে আমরা চলে আসি ট্যাকটিক চলনে। ট্যাকটিক চলন সাধারণত এককোষী উদ্ভিদরা, যত প্রকারের ছোট ছোট উদ্ভিদেরা আছে তারাই করে থাকে, এবং এই ট্যাকটিক চলন উদ্দীপকের তীব্রতা এবং উৎসের গতিপথ দুটার দ্বারাই নিয়ন্ত্রিত হয়ে থাকে। তো এককোষী উদ্ভিদেরা কি করছে? ট্যাকটিক চলন করছে এবং দুটার দ্বারা নিয়ন্ত্রিত হয়, তীব্রতা আর উৎসের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। সেই জন্য এই যে চলনটা করে, এই চলনের ক্ষেত্রে এককোষী উদ্ভিদেরা যখন তীব্রতাটা বেড়ে যায়, তীব্রতা বেড়ে গেলে ওর দিকেই গমন করতে চালু করে দেয়। ওকে, তো সেই জন্য এই চলনটাকে আমরা সামগ্রিক চলন বলে থাকি। অতক্ষণে কিন্তু আমরা পড়ছিলাম বক্র চলন নিয়ে, এটাকে সামগ্রিক চলন বলছি, মানে কি স্থানের পরিবর্তন করে দেয়। তো ট্যাকটিক চলনের যদি উদ্দীপকটা আলো হয়, অবশ্যই তাহলে চলনটার নাম কি হবে? ফটোট্যাকটিক চলন। ফটোট্যাকটিক চলন কারা করবে? ক্লামাইডোমোনাস, ভলভক্স এবং ডাইটোম। ওকে, এরা কি করে? যে দিক থেকে আলো পড়বে, ধরে নিন একটা দিঘি আছে, ওই দিকে দেখবেন যে দিক থেকে আলো পড়বে ওই দিকে কি করবে? ক্লামাইডোমোনাস, ভলভক্স এবং ডাইটোম যেতে চালু করে দেয়। ওকে, সেই জন্য দিনের বেলা কিনা যেই দিক থেকে আলো পড়ে ওই দিকে তুলনামূলক বেশি সবুজ রংটা দেখতে পাওয়া যায়। কারণ কি, এগুলো সবগুলো দিঘি টিঘিতে সবুজ কালারের, যেরকম ডাইটোম আছে সবুজ কালারের, এগুলো ছোট্ট ছোট্ট জীব দেখতে পাই আমরা দিঘিতে। তো যে দিক থেকে আলো পড়ে সেই দিকে চলে যাবে। তো আর যদি তীব্রতাটা বেড়ে গেলে উল্টো দিকে আবার রাস্তা নিতে চালু করে দেয়। তো এই রকমের ঘটনাটা কি? প্রতীপ আলোকবর্তী চলন বলে। এই রকমের ঘটনাটাই কি বলে? প্রতীপ আলোকবর্তী চলন বলে। আমাদেরকে মাঝে মধ্যে এইরকম কথা বলে থাকে যে যে দিক থেকে আলো পড়ে ওই দিকের কালারটা সবুজ আর ওর উল্টো সাইডটা কম সবুজ দেখায় কেন? কারণটা হচ্ছে এটাই যে ক্লামাইডোমোনাস, ভলভক্স, ডাইটোম ওইদিকে রাস্তা নিয়েছে। ওইদিকে রাস্তা নেওয়ার জন্য ওর অপোজিট সাইডে শূন্যতা চলে আসছে এই সব জীবের, সেই জন্য ওই এরিয়ার জলটা, যে দিক থেকে আলো পড়ছে না ওই এরিয়ার জলটা তুলনামূলক কম সবুজ হয়ে থাকে। এবারে উদ্দীপক যদি রাসায়নিক পদার্থ হয়, উদ্দীপক রাসায়নিক পদার্থ হলে চলনটার নাম কি দাঁড়ায় যাবে? চলনটার নাম অবশ্যই কি হয়ে যাবে? কেমোট্যাকটিক চলন। চলনটার নাম কি হয়ে যাবে? কেমোট্যাকটিক চলন। কেমোট্যাকটিক চলন কি করে থাকে? কেমোট্যাকটিক চলন করে থাকে মসের শুক্রাণু। মসের শুক্রাণু কি করে? শুক্রজের প্রভাবে কিনা ডিম্বাণুর দিকে চলে যায়। মসের শুক্রাণু কার প্রভাবে ডিম্বাণুর দিকে চলে যায়? শুক্রজের প্রভাবে ডিম্বাণুর দিকে চলে যায়। অর্থাৎ ট্যাকটিক চলন পড়ে আমরা একটা জিনিস বুঝে নিলাম যে এই চলনটা এককোষী জীবরাই করে থাকে, এবং এর ক্ষেত্রে এই যে এককোষী জীবগুলো যখন এর তীব্রতাটা বেড়ে যায়, মানে উদ্দীপকের তীব্রতাটা বেড়ে যায়, তখন কিন্তু ও একই স্থানে না থেকে এক জায়গা থেকে অপর জায়গায় যেতে চালু করে দেয়। আশা করি আমরা তিনটি চলনকে খুব সুন্দর করে বুঝে নিলাম।